গল্পগুলিতে আজ পড়ছি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি ছোট গল্প, খুনি। চর আলেকজান্দ্রার সোনাভাঙা গ্রামের ঘাটে এখনো নৌকার ভিড়। কত নৌকা আসছে যাচ্ছে, বালাম, সাম্পান, কিছু সুড়ঙ্গ। চালের মরশুম এখনো সরগরম, অথচ এদিকে চৈত্রের শেষাশেষি। গায়ের পশ্চিমে নারকেল বন পেরিয়ে দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তরের ধারে গিয়ে দাঁড়ালে দেখা যাবে উদ্দাম হাওয়ায় সে প্রান্তরময় ধুলো উঠছে। পেছনে নারকেল বনে অশান্ত মর্মর ধ্বনি, আর সামনের জনশূন্য প্রান্তরে কেবল ধুলো উঠছে আর উঠছে। কখনো ঘূর্ণি হয়ে ঊর্ধ্বে ওঠে, কখনো আকাশের বুক থেকে তীর্যক গতিতে নিচে নেমে আসে, আবার কখনো মাটি ছুঁয়ে তীর বেগে দূরান্তে মিলিয়ে গিয়েছে। আর যে পথটা গ্রাম থেকে বেরিয়ে কিছু এঁকে বেঁকে সোজা পশ্চিমে চলে গেছে, সে পথ স্থানে স্থানে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে ধুলোর মধ্যে যেন শূন্যে মিলিয়ে গেছে উদ্দাম হাওয়ার তীব্র মায়ায়। এমনই এক সময়ে এক ভরা দিনে রোদ খড়খড় করছে। তার মধ্যে ফজু মিয়াদের বাড়ি ও মৌলবীদের বাড়ির দুই ছেলের মধ্যে কি একটা সামান্য বিষয় নিয়ে হঠাৎ খুনোখুনি হয়ে গেল। ফজু মিয়াদের ছেলের প্রাণ গেল, আর মৌলবীদের ছেলে তারপর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। সোনাভাঙা গ্রামের কেউ আর তার কোনো সন্ধান পেল না। চর অঞ্চলে খুনোখুনি লেগেই থাকে, তাই চরবাসীদের জন্য এটা এমন নতুন কিছু নয়, এবং মাস কাটতেই তারা প্রায় ভুলে গেল সে কথা। উত্তরবঙ্গের কোনো এক মহকুমা শহর। আবিদ মিয়ার দর্জির দোকানটা ফৌজদারি আদালতের পাশে এক বিরাট পঞ্চবটি গাছের তলে। ওধারে ট্রেজারি, কাঁটাতারের বেড়ার দুকোণে উজ্জ্বল আলো। সে আলোর খানিকটা এসে পড়ে তার দোকানের সামনে। কেউ বা কখনো ভুল করে বা পথ সংক্ষিপ্ত করবার জন্য ট্রেজারির সামনে দিয়ে যেতেই পাহারাদার তীক্ষ্ণ ও কর্কশ গলায় হেঁকে ওঠে। তাছাড়া এ স্থান ভরে প্রগাঢ় অবিচ্ছেদ্য নীরবতা। সারাটা দিন ভরে এ স্থান জনতার কোলাহলে তীব্রভাবে মুখর হয়ে থাকে বলে সন্ধ্যার পর এই নির্জনতার নীরবতা অত্যন্ত জমাট মনে হয়, আর পাথরের মতো ভারী ঠেকে যেন। এবং পঞ্চবটির তলে ঘাসশূন্য পরিষ্কার স্থানে থেকে থেকে যে শুকনো ঝরা পাতা দমকা হাওয়ায় মরমরিয়ে ওঠে, সে মর্মরকে মনে হয় দিনের কোলাহলের আবছা অস্পষ্ট স্মৃতির মতো। আবেদ দর্জি বৃদ্ধ, তার সেলাইয়ের কলটিও ঝুনো। চলতে গিয়ে সেটা আওয়াজ করে বেশি, আর কেমন থরথরিয়ে কাঁপে। অনেকক্ষণ তার উপর হাত রেখে কাজ করলে হাতে ঝিঝি ধরে যায়। মনে হয় সেখানেও কল চলছে। সে কলটা এখন নীরব। নাকে চশমা দিয়ে উপরে টাঙানো লণ্ঠনের আলোয় আবেদ রিফু করছে। সহকারী দর্জি দুজন সন্ধ্যার পরেই বাড়ি চলে গেছে। একসময়ে হাতের কাজ নামিয়ে সে বিড়ি ধরালো। তারপর চশমার ফাঁক দিয়ে ওধারে তাকিয়ে দেখলে যে সিধু ময়রার দোকান এখনো খোলা, আর তার পাশে টিউবওয়েলে পানি তোলার ঘস ঘস আওয়াজ হচ্ছে। সে চোখ নামালো। তারপর দমকা হাওয়ায় হঠাৎ সামনের পাতা মরমরিয়ে উঠল। শুনে আবার সে চোখ তুলে সামনের পানে তাকালো। ট্রেজারির আলো, শুকনো পাতা নড়ছে, আর ওদিকে কিছু ভাঙা টুলটা। কিন্তু সে টুলে কে যেন বসে রয়েছে। কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখল আবেদ, তারপর শুধালো, ক্যাডা বাহে? কোনো উত্তর এলো না।
ওদিকে চেয়ে লোকটি মূর্তির মতো নিশ্চল। আবেদ আবার ডাকলে, এবারও কোনো সাড়া এলো না, এবং তাই একটা অদম্য কৌতূহল জাগল দর্জির মনে। সে দ্রুত ভঙ্গিতে উঠে পড়ল। উঠে হুক থেকে লণ্ঠনটা নামিয়ে খড়ম পায়ে দিলে। তারপর টুলটির কাছে গিয়ে লোকটার মুখের সামনে আলো তুলে ধরল। দেখল অপরিচিত এক লোক। বয়স বেশি নয়, চুল উস্কো খুস্কো, পরনে জামা ময়লা ও ছেঁড়া, দেহে প্রাণহীনতার স্তব্ধতা, আর চোখে শূন্যতার বিভৎসতা। ক্যাডা তুমি? লোকটি এবার চোখ ফিরিয়ে তাকালো তার পানে, কিন্তু চোখের সে বিভৎসতা চোখে ঠেকালো বলে দর্জি চোখ সরিয়ে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে দৃঢ় গলায় বললে, তুমি কেমন কাগো, কথা কও না কে? অল্পক্ষণ লোকটি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল দর্জির পানে, এবং দেখলে এক বৃদ্ধ, যার মুখে সাদা দাড়ি, মাথায় আধা ময়লা কিস্তি টুপি, আর মুখের নিচে চামড়া ঝুলে পড়েছে, এবং হাতে তার লণ্ঠন। পেছনে অন্ধকার, যেন অন্ধকার থেকে বৃদ্ধ হঠাৎ উঠে এসেছে, এবং এসেছে নির্ভরশীল নিঃসঙ্গতায়। এধারে কেউ নেই, আর তার ম্লান চোখে কৌতূহল থাকলেও তাতে সন্দেহ নেই। সে কি এমনই অন্ধকারাচ্ছন্ন নীরবতায় এমনই একটি লোককেই খুঁজছিল না, যার কাছে মনের বোঝা নামিয়ে হালকা করতে পারে, তারপর বাঁচতে পারে মনের সে দুরারোগ্য ক্ষত থেকে, যে ক্ষত তাকে দিনের পর দিন অসহ্য যন্ত্রণা দিচ্ছে, আর স্থান হতে স্থানান্তরে কেবল তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। হঠাৎ লোকটি উঠে দাঁড়ালো। তারপর অস্পষ্ট প্রায় কণ্ঠে দ্রুতভাবে বললে, আর নাম রাজ্জাক, আই আলেকজান্ডার সরের সোনাভাঙা গ্রামের মৌলবী বাড়ির ফোলা। চৈত মাসে একদিন দুপুরত্বে ফৌজ মিয়াগোর বাড়ির ফৈন্যার মাথা ফাড়াইলাম, ফাড়াই জানের ডরে দেশ ছাড়ি ফলাইলাম, তারপর উত্তন। এই বলে হঠাৎ সে কি একটা নিদারুণ ভয়ে থেমে গেল। তার চোখ দুর্জয় ভয় ও শঙ্কায় কেমন হয়ে উঠল। তারপর তার দেহ দুর্বল হয়ে উঠে একসময় সে ঝুপ করে পড়ে গেল দর্জির পায়ের কাছে। এখানে মাটি, এখানে ভয় নেই, বরঞ্চ এখানে মিশে গেলে দেহে গলগলিয়ে শান্তি আসবে, এবং সে দুরারোগ্য ক্ষত ভেসে যাবে তাতে। কিন্তু তবু রাজ্জাক মাথাটাকে টেনে নিয়ে বুড়োর পায়ের উপর রাখলে, তার দুহাত দিয়ে জড়িয়ে ধরলে তার দু পা। যাকে সে একবার ক্ষতের কথা বলেছে তাকে আর ছাড়া যায় না। তারপর তার সারা অন্তর আকুল হয়ে উঠল কাঁদবার জন্য, কিন্তু আশ্চর্য, কান্না এলো না। সারা অন্তরে ঝড় উঠল কান্নার, কিন্তু চোখে অশ্রু ছুটল না। সে চোখ শুষ্কই রইল, এবং সে শুষ্কতা থেকে তার দেহ ক্রমে ক্রমে কাঠের মতো হয়ে উঠল। তারপর কাঠ হয়ে ওঠা শক্ত দেহ হতে মন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল, শূন্যতায় ভেসে গেল শূন্য হয়ে, যে শূন্যতায় কোনো কথা নেই। শূন্যতার শেষে সে দেখলে সোনা ভাঙা, যে সোনা ভাঙায় আর কোনো শঙ্কা নেই। তার ঘাটে বালাম ও সাম্পান নৌকা নিরুপদ্রব শান্তিতে বাঁধা। কেবল নারকেল বনের পিছনে সে প্রান্তরে ধুলো উঠছে। ধনু গাইকেও ও দেখল, গাইয়ের চোখে স্নেহ, এবং স্নেহের শান্তিতে সে বাছুরের গাছ আছে। দর্জি স্তম্ভিত। লোকটি শুধু পায়ে মুখ গুজে রয়নি, জিহবা দিয়ে তার পাউচ আছে। ভীত হয়ে সে তার পা দুটো ছাড়াতে চাইল, কিন্তু লোকটার বাহুবদ্ধ সে পা ছাড়াতে পারল না। পাশে চেয়ে দেখল যে সিধু ও তার দোকানের ছোকরাটা পাশে এসে দাঁড়িয়েছে। ক্যাডা দর্জি মিয়া?
দর্জি সঙ্গে সঙ্গে উত্তর দিলে না, কিন্তু তারপর বললে, মোর সেইলা। সিধু ময়রা প্রথমে বিস্মিত হলো, তারপর মনে পড়ল, এক যুগ আগে দর্জির 12 বছরের এক ছেলে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বুড়োর ছেলে এতকাল পর ফিরেছে, আনন্দের কথা। সে সম্পর্কে সিধু দু এক কথা বলছিল। এমন সময় লোকটি হঠাৎ উঠে বসল, উঠে তীব্র সন্দেহে তাকালো ময়রার পানে এবং দর্জি লক্ষ্য করলে যে আবার তার চোখ দুর্জয় শঙ্কায় কেমন যেন হয়ে উঠছে। সিধু তাকে চেয়ে চেয়ে দেখছিল। হঠাৎ শুধালো, ওর নাম কি মিয়া? মোমেন। রাজ্জাক প্রথমে কিছু বললে না, তারপর এধার ওধার চেয়ে দেখলে। মনে হলো এখানে রাজ্জাক নামে কেউ নেই। আবেদ দর্জির বাড়িতে রাজ্জাক আশ্রয় পেলে, তবে রাজ্জাক নামে নয়, মোমেন নামে। বাড়ির লোক ছাড়া সবাই প্রথমে জানলে যে এক যুগ আগে পালিয়ে যাওয়া দর্জির ছেলেটি আবার বাড়ি ফিরে এসেছে, কিন্তু সত্যটা সূর্যালোকের মতো স্বচ্ছ বলে তা মিথ্যায় ঢাকা গেল না। একে একে সবাই জেনে ফেললে ছড়ানো কথা সত্য নয়, এ ছেলে আসলে মোমেন নয়। তবে পরকে ঘরে ডেকে আপন ছেলে বলে প্রচার করার মিথ্যায় লোকে অন্যায় কিছু দেখলে না, বরঞ্চ দর্জির প্রতি শ্রদ্ধায় তাদের অন্তর ভরে গেল। কিন্তু সে যে খুনি একথা দর্জি তার বিবিকে পর্যন্ত বললে না। দর্জির বিবি কদিন রাজ্জাকের সামনে পর্দা করল, কিন্তু শেষ পর্যন্ত দেখলে যে ছেলেটি শান্ত, ধীর, স্বল্পভাষী স্বভাবের। আর তাছাড়া ছেলে নয় জেনেও যাকে আপন ছেলের নামে ঘরে ডেকে আনা হয়েছে তার সামনে পর্দা করা চলে না বলে তারপর থেকে তাকে দেখা দিতে লাগলো। রাজ্জাক আবেদ দর্জির কাছে সেলাই শিখতে লাগলো। চর আলেকজান্দ্রা ত্যাগ করার পর থেকে যে ভীতি তার অন্তর ক্ষতবিক্ষত করছিল, সে ভীতি থেকে অনেকটা মুক্তি পেয়ে শীঘ্র সুস্থ হয়ে উঠল বটে, কিন্তু তার পূর্বের চরিত্র আর ফিরে এলো না। সে যেন আবার নবজীবন লাভ করল। ভিন্ন দেশে এক নতুন পরিবারের মধ্যে সে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে রইল। কেবল দূর আলেকজান্দ্রার স্মৃতি অতি অস্পষ্টভাবে রয়ে গেল মনের দূর প্রান্তে। এখন চৈত্র মাস। রাজ্জাক মাথা নিচু করে এক মনে কাজ করছিল। উধারে কাছারি প্রাঙ্গণ ভরে লোক। তাদের কোলাহল কখনো মনের অস্পষ্টতায় অস্পষ্ট হয়ে ওঠে। একসময় হঠাৎ সে চোখ তুলে উধারে তাকালো। আদালতের সামনে নদী। সে নদীর এক অংশ নজরে পড়ে দোকান থেকে। এধারে উঁচু খাড়া পাড়, কিন্তু ওপারে বিস্তৃত বালুর চর, ধু ধু করে, চিকচিক করে সূর্যালোকে। সে চরের পানে তাকিয়ে সে দেখলে সেখানে হাওয়ায় ধুলো উঠছে। দেখে তার মন হঠাৎ ছুটতে শুরু করলে। যে মন বহুদিন ধরে স্তব্ধ হয়েছিল, অদ্ভুতভাবে স্থবির হয়েছিল, সে মন আজ হঠাৎ আবার দিশেহারা হয়ে ছুটতে লাগলো এবং ছুটতে ছুটতে এক স্থানে বালির বাঁধে আছড়ে পড়ল এবং গভীর নীল পানির জন্যে মন তৃষ্ণায় আকুল হয়ে উঠলেও সে বাঁধের ওধারে যেতে পারল না। শুষ্ক বালুর চরে স্নেহ মমতা নেই। দর্জি আর তার বিবি তাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা তার অন্তর স্পর্শ করেনি। যদিও স্তব্ধ স্থবির মন সে সম্বন্ধে নিষ্প্রিয়ভাবে সজ্ঞান, কিন্তু আজ ওপারে বালুর চরে ধুলো উড়তে দেখে হঠাৎ চর আলেকজান্দ্রার কথা মনে হলো এবং সে আকস্মিকভাবে অনুভব করল যে দূরে কোথাও স্নেহ মমতার জোয়ার বইছে, কিন্তু এখানে কেবল কালো মাটি। যে কালো মাটির বুকে বাস করছে এক নকল রাজ্জাক এবং
বাস করছে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে, আর তার মন আবদ্ধ হয়ে রয়েছে অর্থহীন স্থবিরতায়। তারপর থেকে অদ্ভুত শূন্যতা তাকে পেয়ে বসল এবং থেকে থেকে কালো মাটির দুঃসহ পেষণ অনুভব করতে লাগলো সে। এমন সময়ে হঠাৎ সামান্য এক ঘটনা ঘটল। সামান্য বটে সে ঘটনা, কিন্তু সে ঘটনা থেকে তার অন্তরে প্রাণের জোয়ার এলো। হঠাৎ মনের সে শূন্যতা কাটল। জরিনা বিবির সঙ্গে কখনো তার কথা হয়নি, তাকে ভালো করে কোনোদিন চেয়েও দেখেনি সে। কেবল জানে যে সে বিধবা এবং তার স্বামী ছিল আবেদ দর্জির বড় ছেলে, যে মারা গেছে আজ 2 বছর হলো। তাছাড়া দর্জির বিবি যে তাকে অত্যন্ত স্নেহ করে, সে কথাও কখনো কখনো সে অনুভব করেছে। সেদিন দোকানে যাবার আগে বাড়ির ভেতর কুয়োটার কাছে রাজ্জাক জামা কাচ্ছে। এমন সময় দক্ষিণ ঘরের দরজায় দাঁড়িয়ে জরিনা তাকে ডাকলে, ডেকে বললে, একটা কথা আছে, এখান হয়ে যাইও ভাই। কাপড় কাচা সাঙ্গ করে সে দক্ষিণ ঘরে গেল। ঘরের কোণে বড় জালার মুখে উবু হয়ে জরিনা কি যেন করছিল। সাড়া পেয়ে সরে এসে বিছানা থেকে একটা সাদা কাপড়ের টুকরো তুলে তার হাতে এনে দিলে। বললে, ওটা দিয়ে একটা জামা বানায় দাও। রাজ্জাক নীরবে কাপড়টি পরীক্ষা করে দেখলে, তারপর বললে, মাপ। একটু থেমে আবার বললে, আপনার একটা জামা দেন। জরিনা হঠাৎ হেসে উঠল চাপা গলায় এবং হাসির ফাঁকেই বলল, মাপ ছাড়া জামা হয় না, এই বুঝি খৈফাগিরি? কিন্তু তক্ষুনি সে গম্ভীর হয়ে উঠল। তারপর কেমন গলায় শুধালো, গোসা করলা ভাই, কিন্তু আমার যে জামা নাই। রাজ্জাক একবার চোখ তুলে তাকালো তার পানে। ওর দৃষ্টিটা কেমন যেন, কিন্তু চোখ নাবিয়ে কাপড়ের টুকরোটা ভাঁজ করে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে। তৈরি জামা যেদিন তাকে দিলে, সেদিন সে জরিনাকে আরো ভালো করে চেয়ে দেখল ওর মুখটা কেমন চপলতায় টলমল। দেখে তার অন্তরে কি যেন টলমল করে উঠল। হঠাৎ জরিনা শঙ্কিত হয়ে উঠল। রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করলে, এটি বাবজান দেখেছে কি ভাই? হ্যাঁ, দেখেছে বই কি, এবং এ সম্বন্ধে আবেদ দর্জি তাকে প্রশ্নও করেছিল। সে ক্ষীণ গলায় উত্তর দিলে, হ্যাঁ। কিন্তু তার বুকের ভেতরটা অনুশোচনায় কেমন করে উঠল। চৈত্র শেষ হয়ে গেল, বৈশাখ এলো। কালবৈশাখী ঝড় শুরু হলো এবং রাজ্জাকের মনে যে ঝড় শুরু হলো, সে ঝড়ের উদ্দামতা কালবৈশাখীর চেয়ে কম নয়। কখনো সে তাকিয়ে দেখে তীব্র হাওয়ায় গাছের পাতা ছিন্ন হয়ে উড়ে গেল, মিলিয়ে গেল কোথাও। দেখে তারও মনে প্রবল বাসনা জাগে, কাকে ঠিক এমনিভাবে ছিন্ন করে নিয়ে আসে নিজের কাছে। তারপর ভেসে পড়ে দুজনে। চৈত্র মাসে একদিন নদীর ওপারে বালুর চরে ধুলো উঠতে দেখে হঠাৎ তার মনে পড়েছিল চর আলেকজান্দ্রার কথা, এবং তার মন নিষ্করুণ শুষ্কতার মধ্যে জেগে উঠে দিশেহারা হয়ে ছুটতে ছুটতে বালির বাঁধে আছড়ে পড়েছিল, আর আকুল হয়ে উঠেছিল গভীর নীল পানির তৃষ্ণায়। কিন্তু আজ বালির বাঁধ যেন ভেঙে গেছে, সে নীলপানিরই বন্যায়। সে নীলপানি বয়ে যাচ্ছে তার অন্তরের উপর দিয়ে, অথচ এখনও তৃষ্ণা মেটেনি। সে তৃষ্ণা মেটাতে হবে। অবশেষে ঠিক করলে কাউকে দিয়ে দর্জির বিবির কাছে কথা পাড়াতে হবে যে সে জরিনাকে বিয়ে করতে চায়। এই তো তার বাড়ি, তার ঘর, তবু এতে তার মন ভরছে না, জীবন পূর্ণাঙ্গ ঠেকছে না। কিন্তু
কথাটি পাড়াবার আগেই একটা চিন্তা তাকে ভাবিয়ে তুললে। বারে বারে সে ভাবলে, তবু মীমাংসায় পৌঁছতে পারলে না। সে খুনি, তার কি বিয়ে করবার অধিকার আছে? সেদিন দোকানের ঝাঁপ যখন দিলে তখন বেশ রাত। সহকারী দর্জিরা অন্য পথে বাড়ি চলে গেল। আবেদ ও রাজ্জাক ফিরে চলল নদীর ধার দিয়ে। আগে আবেদ, পেছনে লণ্ঠন হাতে রাজ্জাক। মফস্বল শহর এর মধ্যে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এবং সে নিস্তব্ধতার মধ্যে রাজ্জাকের সারা অন্তর একটি বেদনার্ত প্রশ্নে দোলায়িত। আজ সে স্পষ্টভাবে জানতে চাইছে খোদা তার গুনাহ কখনো মাপ করবে কিনা। নিজের অন্তরে এ প্রশ্নের উত্তর যখন মিলল না, তখন একবার ভাবলে বৃদ্ধ দর্জির কাছে জিজ্ঞেস করবে। কিন্তু দর্জির নীরবতায় এমন কাঠিন্য যে আওয়াজ করতে সাহস হলো না। নদীর পাড়টি খাড়া, বর্ষায় সেটি ভাঙে। এক স্থানে নিচে কটা নৌকা বাঁধা এবং তারই একটির মধ্যে থেকে একতারার আওয়াজ ভেসে আসছে। কিছু স্বপ্নের মতো, কিছু রহস্যের মতো সে আওয়াজ ঠেকল রাজ্জাকের কানে এবং তারই মধ্যে হঠাৎ মনটা আবছা হয়ে গেল বলে একসময় সে কাশল। তারপর আস্তে বললে, বাবজান, একটি কথা। দর্জি কোনো কথা কইল না, কেবল মুখটা একটু ফেরালো। কিন্তু রাজ্জাক বলেও বলতে পারল না কথাটা, এবং বলতে পারল না এই ভয়ে যে যদি উত্তর আসে তার গুনার কোনো মাপ হবে না। আস্তে সে বললে, না, কিছু না বাবজান, খালি মনটা থাকি থাকি কেমন করে। আবেদ দর্জি কিছু কইল না। তারা বাড়ির প্রাঙ্গণে পা দিতেই মনে হলো ঘরের মধ্যে একটা গোলমাল যেন চলছে। কে সরু গলায় কাঁদছে আর কে যেন মোটা গলায় কথা কইছে। দর্জি থমকে দাঁড়িয়ে রাজ্জাকের পানে তাকিয়ে কতক্ষণ শুধু স্তম্ভিত হয়ে রইল। তারপর দ্রুতভাবে ভেতরে প্রবেশ করল। পেছনে পেছনে রাজ্জাকও গেল। ভেতরে গিয়ে দেখলে বাইরে রোয়াকে একটা কুপি, অল্প দূরে থাম ধরে দাঁড়িয়ে থাকা জরিনার হাতে একটা লণ্ঠন, আর এদিকে পিঠ দিয়ে মাদুরে বসে একটি অপরিচিত লোক ভারী গলায় কথা কইছে এবং পাশে বসে দর্জির বিবি কাঁদছে। একটু পরে বৃদ্ধ দর্জি এক বিস্ময়কর গলায় চেঁচিয়ে উঠল, কে? শুনে দর্জির বিবির গলা একটু চড়ল, আর সে অপরিচিত লোকটি নির্বাক হয়ে উঠে দাঁড়িয়ে মাথা নত করে রইল। একটু দূরে দর্জির ভাইস্তা মকেম, যে উবু হয়ে বসেছিল, সে কেবল অনুচ্চ গলায় বললে, মোমেন ভাই গো চাচা। রাজ্জাক শুনলে, তবে ওই লোকটা মোমেন, যে মোমেনের মিথ্যা অভিনয় সে করছে এখানে। এবং এবার তার অভিনয়ের পালা শেষ হলো। তারপর অকস্মাৎ রাত্রির কালো আকাশে বিদ্যুৎ ঝলকের মতো তার অন্তর্ময় ঝলকে উঠল তীক্ষ্ণ বেদনা, এবং সে বেদনা হঠাৎ ঘটিত সব শূন্যতার বেদনা। গাইয়ের বাছুর মরলে গাইয়ের দুধের জন্য সে মরা বাছুরের খুলে খড় ভরে একটি প্রাণশূন্য মূর্তি তৈরি করা হয়, এবং এ বাড়িতে সে যেন সেই খড় ভরা বাছুরের মতোই ছিল। এবং এই গান থেকে সে যেন তার প্রশ্নের সঠিক উত্তর পেল, যে প্রশ্ন আজ সারা সন্ধ্যাটি তাকে ভাবিয়েছে। না, খোদা তাকে ক্ষমা করেননি এবং এ জীবনে কখনো করবেন না। নীল পানি সে শুধু কল্পনাই করতে পারবে, বাস্তবে তার সন্ধান সে পাবে না। সকলের অলক্ষ্যে সে আস্তে বেরিয়ে এলো। ঘুরতে ঘুরতে নদীর ধারে এসে তার শূন্য তীরে সে শূন্য হয়ে বসে রইল। হঠাৎ মনের প্রান্তরে ধুলো উঠতে শুরু করেছিল, নীল পানির বন্যা বইতে শুরু করেছিল, কিন্তু এখন সেখানে শূন্যতা। তবু একটা মেঘলা দিনের কথা মনে পড়ে।
তখন সন্ধ্যা। ঘাট ছেড়ে একটা বালাম নৌকা চলে গেল পূব অভিমুখে। কোথায় সে জানে না। সে কথা মনে পড়ল, আর শূন্য অন্তর কেঁদে উঠল। কেঁদে উঠল কার জন্য? কেঁদে উঠল তারই জন্য, যার কথা এক মুহূর্তের জন্যেও মনের কোণে সে স্থান দেয় না, যার কথা স্মরণ হলে তার সারা দেহ মুষড়ে উঠে ভীতি আর হতাশায়। সেই ফজু মিয়াদের বাড়ির ফইন্নার জন্যে আজ তার অন্তর কাঁদল। এবং আশ্চর্য, রাত্রির অন্ধকারে চোখ দিয়ে অশ্রু ছুটল। অপরাধী সে, কিন্তু অপরাধীর কি অন্তর থাকে না? খোদা তাকে কখনো মাপ করবেন না, এ কথা সে জেনেছে। তবু ওর জন্যে তার হৃদয় ব্যথায় গুমড়ে গুমড়ে উঠবে না কেন? ফইন্নাকে কি সে ভালোবাসত না? বাসত, কিন্তু মানুষের শরীরে যে ক্রোধের আগুন রয়েছে, সে আগুন একবার দাউ দাউ করে জ্বলে উঠলে তখন সব কিছুই সম্ভব। প্রিয়তম কারো আস্ত হৃদয় যদি কেউ এনে দেয়, তবে সে হৃদয়ও তখন মানুষ কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। এবং কারো কারো দেহে সে ক্রোধের আগুন একটু বেশি মাত্রায় থাকে বইকি। শেষে একটা কথা ভেবে শান্তিতে তার কান্না শান্ত হলো। যে লোক খুন হয় সে বেহেশতে যায়, ফইন্না বেহেশতে যাবে। খোদা কখনো তাকে ক্ষমা না করুক, কিন্তু ফইন্নার বেহেশত লাভের কথা তাকে চিরদিন শান্তি দেবে। সকালবেলায় মোমেনের সঙ্গে রাজ্জাকের দেখা হলো। উজ্জ্বল সূর্যালোক, তার মধ্যে চেয়ে দেখলে সবল ও দীর্ঘ তার দেহ, বড় চোখ, বড় চেহারা, আর বাঁকা গোঁফ, গায়ে শৌখিন পোশাক, দেহের ভঙ্গিতে কিছু ঔদ্ধত্য। তীক্ষ্ণ দৃষ্টিতে সে রাজ্জাককে আপদমস্তক চেয়ে দেখলে। তারপর বললে, তুমি বুঝি মোমেন সেজেছ? তার প্রথম কথাই ভালো লাগলো না, তাই কোনো উত্তর দিলে না। মোমেন আবার প্রশ্ন করল, নাম কি? রাজ্জাক। বলে থামতেই কি একটি উত্তেজনায় তার ঠোঁট কেঁপে উঠল। কয়েক মুহূর্ত চুপ থেকে অদ্ভুত কঠিন গলায় বললে, আমার নাম আব্দুর রাজ্জাক। আলেকজান্ডার চরের সোনাভাঙ্গা গ্রামের ফজু মিয়াদের বাড়ির ফইন্নারে আমি খুন করছি গত চৈত মাসে। মোমেন কয়েক মুহূর্ত বিস্ফোরিত চোখে তাকিয়ে থেকে দ্রুত পায়ে চলে গেল। গিয়ে অল্পক্ষণের মধ্যেই হইচই বাঁধিয়ে তুলল চিৎকার করে। কিন্তু তার আগেই রাজ্জাক বাইরে চলে এলো, এবং এলো চিরদিনের জন্যে। বেরুবার আগে একবার সে দক্ষিণ দিকের ঘরের পানে তাকালো। দেখলে দরজার কাছে পা মেলে জরিনা কাঁথা সেলাই করতে করতে হঠাৎ মোমেনের চেঁচামেচি শুনে বিস্ময়ে তাকিয়ে আছে তার পানে। গল্পগুলিতে এতক্ষণ আপনারা শুনলেন সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি ছোট গল্প, খুনি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।